নির্বাচনের ফলাফল ঘোষণার 2 দিন পর যখন ঠান্ডা মাথায় খাতা কলম নিয়ে হিসাব মেলাতে বসা হয়, তখন আবেগের জায়গায় বাস্তবতা এসে দাঁড়ায়। অনেক বড় বড় দাবি, আত্মবিশ্বাসী বক্তব্য আর মাঠের বাস্তব চিত্র, এই তিনটার মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যায়। নির্বাচনের আগে সলমন রাফি সাহেব অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করছিলেন যে তারা 143টি আসনে এ গ্রেডে আছেন, অর্থাৎ এই আসনগুলোতে তারা হেভি ওয়েট। কিন্তু ভোটের মাঠের বাস্তবতা কি? বাস্তবতা হলো তিনি নিজেই যে আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেখানে অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। তিনি ভোটের আগে আরো বলছিলেন তিনি 50,000-এর বেশি ভোট পেয়ে বিজয়ী হবেন, কিন্তু বাস্তবে দেখা গেল তিনি 52,000-এর কম ভোট পেয়ে পরাজিত হয়েছেন বা ফেল করছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গড় ভোট সংখ্যা। অনেক আসনে সলমন রাফি 10,000 বা তার বেশি ভোট পেয়েছে। এই ভোটগুলো তাদের জয়ের জন্য যথেষ্ট ছিল না, কিন্তু ফলাফলে প্রভাব ফেলেছে। রাজনীতির অঙ্ক খুব সোজা। যেখানে জয়ের ব্যবধান 70, 2,000 বা 3,000 ভোট, সেখানে 10,000 ভোট আলাদা হয়ে গেলে ফল উল্টে যেতে পারে। বহু আসনে দেখা গেছে অল্প ব্যবধানে হার জিত হয়েছে। যদি এই ভোটগুলো এক জায়গায় যেত তাহলে ফল অন্যরকম হতে পারত। এখানে আসে জোট রাজনীতির প্রশ্ন। রাজনীতিতে একা চলা কঠিন, বিশেষ করে আদর্শভিত্তিক দলগুলোর ক্ষেত্রে ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে দেখা গেল ইসলামী দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হয়েছে। যে ঐক্য গড়ার চেষ্টা ছিল তা টিকেনি। এই ঐক্য ভাঙার পরে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়েছে বিএনপি। এবার আসি বিএনপির কৌশলে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যে কৌশলে মাঠে নেমেছে, সেই কৌশল বিএনপিকে বিজয় এনে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুব হিসাব করেই মাঠে নেমেছিল। তারা জানতো সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নির্দিষ্ট একটি দলকে হারানো কঠিন হতে পারে, তাই তারা বিভিন্ন ধর্মভিত্তিক গোষ্ঠীর মধ্যে প্রভাব বিস্তার করছে। বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে একটি মানসিক পরিবেশ তৈরি করা হয়েছে, এমন অভিযোগ উঠেছে বিশ্লেষকদের কাছ থেকে। কিছু আসন দিয়ে কিছু জায়গায় সমঝোতা করে, আবার কোথাও স্থানীয় প্রভাবশালীদের সাথে আপোষ করে তারা ভোটের মাঠ নিজেদের পক্ষে নিয়েছে। রাজনীতিতে এটাকে বলে কৌশলগত খেলা। অনেক সময় সরাসরি লড়াই না করে প্রতিপক্ষের ভোট ভেঙে দেওয়াই বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। এই নির্বাচনে সেটাই ঘটেছে বলে অনেকেই মনে করছেন। আরেকটি বড় শিক্ষা হলো অতিরিক্ত আত্মবিশ্বাস রাজনীতিতে ক্ষতির কারণ। সর্বনা যদি বাস্তবতা বুঝে জামাতে জোরে থাকতো তাহলে তারা নিজেরাও লাভবান হতে পারতো এবং একাদলীয় জোটও অনেক বেশি লাভবান হতো। রাজনীতিতে ইগো বা অহংকারের জায়গা খুব কম, এখানে সংখ্যায় শেষ কথা। জাতীয় পার্টির কথাটাও বলতে হয়। একসময় যারা বড় শক্তি ছিল, আজ তারা অস্তিত্ব সংকটে। সুবিধাবাদী রাজনীতির ফল অনেক সময় এমনই হয়, যখন শক্ত ভিত্তি থাকে না তখন ঝড়ে টিকে থাকা যায় না। অন্যদিকে জামাত ইসলামীও আত্মসমালোচনার বাইরে থাকতে পারে না। শুধু নীতি ধরে রাখা যথেষ্ট নয়, সেই নীতিকে মানুষের কাছে পৌঁছাতে হয়। বড় দল হতে হলে বড় পরিসরে সমর্থক দরকার। শুধু নির্দিষ্ট কর্মী বা কোনো সদস্য দিয়ে রাষ্ট্র চালানো যায় না। দরকার কৃষক, শ্রমিক, রিক্সা চালক, ব্যবসায়ী, সব শ্রেণীর মানুষের সমর্থন। এই নির্বাচনে আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে, মাঠের রাজনীতি অনেক সময় আদর্শের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দেয়। বিএনপি স্থানীয়ভাবে আপোষ করেছে, বিভিন্ন শক্তিকে এক করেছে, এমনকি রাজনৈতিক প্রতিপক্ষের তৃণমূলের সাথেও সমঝোতা করেছে। এমন আলোচনা চলছে। এতে তারা ভোটের হিসাবে এগিয়ে গেছে। জামাত নীতিগত অবস্থান ধরে রেখেছে, কিন্তু সংখ্যার খেলায় পিছিয়ে পড়েছে। এখন প্রশ্ন, আগামী 5 বছর কি হবে? যদি জামাত ইসলামী সত্যি বিকল্প শক্তি হতে চাই, তাহলে তাদের উন্মুক্ত নীতি নিতে হবে, নতুন মানুষকে জায়গা দিতে হবে। যারা অন্য দল থেকে হতাশ হয়ে আসতে চাই তাদের গ্রহণ করতে হবে। একই সাথে সংগঠনের শৃঙ্খলা ও সততা বজায় রাখতে হবে। পবিত্রতা আর বাস্তবতার মাঝে ভারসাম্য আনতে হবে। সবচেয়ে বড় কথা, রাজনীতিতে স্থায়ী শত্রু নেই। আজ যে বিরোধী, কাল সে মৃত্যু হতে পারে, কিন্তু জনগণের আস্থা একবার হারালে তা ফিরে পাওয়া কঠিন। তাই সব দলের জন্য এই শিক্ষাটাই আবেগ নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে। এই নির্বাচন দেখিয়ে দিয়েছে শুধু স্লোগান বা আত্মবিশ্বাসে জয় আসে না, দরকার ঐক্য, কৌশল, জনসম্পৃক্ততা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। আগামী দিনে যে দল এই 4টি জিনিস একসাথে করতে পারবে তারাই রাজনীতির ময়দানে টিকে থাকবে। দর্শক, আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে আপনার মূল্যবান মন্তব্য। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।